আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হলো 1 ইন্টারেস্ট অন লোন অর্থাৎ ঋণের ওপর সুদ, এবং 2 ইন্টারেস্ট অন ড্রয়িং অর্থাৎ উত্তোলনের ওপর সুদ। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, রিজার্ভ, পার্টনার স্যালারি, পার্টনার কমিশন ইত্যাদি বিষয় নিয়ে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গাতেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে স্মার্ট একাডেমি বা রেনবো একাডেমি। শিক্ষক সৌমেন মণ্ডল মহাশয়, উনি আর্টস বা কলা বিভাগের একাদশ, দ্বাদশ এবং স্নাতক স্তরের সমস্ত বিষয়গুলির পাঠদান করে। যদি তোমরা কেউ আর্টস বা কলা বিভাগের পঠন পাঠনের জন্য আগ্রহী হও, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশান দেওয়া নাম্বারে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করো। যদি তোমরা ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউবের ডেসক্রিপশান বক্সে স্যারের নাম্বার দেওয়া থাকবে, আর যদি তোমরা ফেসবুকে ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে তোমাদের স্যারের নাম্বারটি দেওয়া থাকবে। তো এখন আমরা আলোচনা করব ইন্টারেস্ট অন লোন বা ঋণের ওপর সুদ নিয়ে। এখন ঋণের ওপর সুদ বিষয়টা বলতে আমরা কি বুঝি? দেখা যায় অংশীদারি কারবারে যদি কোনো অংশীদার কারবারে ঋণ হিসাবে টাকা দেয় তাহলে তাকে একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। সেই বিষয়টিকেই আমরা ঋণের ওপর সুদ বলে গণনা করি। এখন এই ঋণের ওপর সুদ অংশীদারি কারবারে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেয়া যাবে কি না, আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেয়া যাবে না, এটা নিয়ে বিভিন্ন ধরনের হিসাববিদদের বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে বা বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এই মতামতগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইন্টারেস্ট অন লোনটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন যাকে আমরা বলি ঋণের ওপর সুদ। 1, এটি কারবারের ব্যয় বা খরচ হিসাবে গণ্য করা হয়। এটি কারবারের ব্যয় বা খরচ হিসাবে গণ্য করা হয়। 2, চুক্তিপত্র না থাকলে বার্ষিক 6% হারে সুদ গণনা করতে হবে। আর 3, চুক্তিপত্র থাকলে উল্লেখিত হারে সুদ গণনা করতে হবে। তাহলে ইন্টারেস্ট অন লোন বা ঋণের ওপর সুদ এই বিষয়টি নিয়ে আমরা কি বুঝলাম? 1, এটি কারবারের খরচ হিসাবে গণ্য করা হয় বা কারবারের ব্যয় হিসাবে গণ্য করা হয়। 2, যদি চুক্তিপত্র না থাকে তাহলে যেই অংশীদার কারবারেতে ঋণ দিয়েছে তাকে বছরে 6% সুদ কিন্তু দিতেই হবে। আর যদি চুক্তিপত্র থাকে তাহলে সেখানে যদি বলা থাকে 8%, 9%, 10%, সেখানে যেরকম বলা থাকবে সেরকম হারে আমরা ঋণের ওপর সুদ অর্থাৎ ইন্টারেস্ট অন লোন গণনা করব। এখান থেকে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে অংশীদারি চুক্তিপত্র না থাকলে অংশীদাররা কি পেতে পারে? তাহলে অংশীদাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে না, অংশীদাররা উত্তোলনের ওপর সুদ দিতে হয় না, অংশীদাররা কোনো স্যালারি কমিশন পায় না, কিন্তু ঋণের ওপর সুদ কিন্তু পায়। অর্থাৎ চুক্তিপত্র না থাকলে অংশীদাররা ঋণের ওপর সুদ পেতে পারে। আর একটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে যে চুক্তিপত্র না থাকলে ঋণের ওপর সুদ বার্ষিক কত হারে গণনা করা হয়? এটার উত্তর হবে 6% হারে গণনা করা হয়। এখন যেটা আমরা বলবো, এই ইন্টারেস্ট অন লোন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখানো যাবে কি যাবে না, এটা নিয়ে বিভিন্ন হিসাববিদদের বিভিন্ন ধরনের মতামত রয়েছে, মতভেদ রয়েছে। তাহলে অনেকে বলছে এই ইন্টারেস্ট অন লোনকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাতে হবে, আবার অনেকে বলছে একে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখানো হবে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কী বা তাদের যুক্তি কী? অনেকে বলছে অর্থাৎ অনেক হিসাববিদ বলছে যদি অংশীদাররা কারবারে ঋণ দেয় তাহলে তাকে ঋণের ওপর সুদ প্রদান করতে হয়, লাভ হোক বা ক্ষতি হোক এই ঋণের ওপর সুদ কিন্তু প্রদান করতে হয়।
এখন যদি কোনো অংশীদার এই ঋণের টাকা যদি দিতে না পারতো তাহলে কি করতে হতো, কোনো ব্যাংক বা অন্য জায়গা থেকে ঋণ নিতে হতো। এবার অন্য জায়গা থেকে ঋণ হলে সেখানেও সুদ দিতে হতো। সেই কারণে অনেকে একে বলছে যে একে লাভ ক্ষতির হিসাবে দেখানো হোক, এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখানো যাবে না। আবার অনেক হিসাববিদরা কি বলছে, তারা বলছে অংশীদারি আইন যে 1932 সাল, সেখানে লেখা রয়েছে অংশীদাররা বাড়ি ভাড়া বাদে যা কিছু কারবার থেকে পেয়ে থাকে সেটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টেই দেখানো হয়। তাহলে ইন্টারেস্ট অন লোনকে কেন দেখানো হবে না? ইন্টারেস্ট অন লোনকেও প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টেই দেখানো হবে। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। আমরা যদি অঙ্ক করার সময় ইন্টারেস্ট অন লোনকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দিই, তাহলে আমরা নিচে নোট বলে লিখে দিতে পারি যে ইন্টারেস্ট অন লোনকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখালাম। এখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যদি আমরা ইন্টারেস্ট অন লোনকে দেখাই তাহলে তার জার্নাল কি হবে, আর এটাকে যদি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করি সেক্ষেত্রে আমাদের জার্নালটা কি হবে বা জাবেদা এন্ট্রিটা কি হবে। প্রথমেই বলি, যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে স্থানান্তর করি তাহলে আমাদের জার্নালটা হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। আর যদি এটাকে আমরা ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করতে চাই তাহলে আমাদের জার্নালটা কি হবে, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অথবা কারেন্ট অ্যাকাউন্ট। তবে এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি ইন্টারেস্ট অন লোন কারবার থেকে প্রদান করা না হয়ে থাকে অর্থাৎ বকেয়া যদি রয়ে যায় তাহলে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টে সেটাকে দেখাতে পারবো না, সেটা আমাদের তখন লায়াবিলিটি হিসাবে গণ্য হবে, তখন সেটা আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারবো। এবার আমরা আলোচনা করব ইন্টারেস্ট অন ড্রয়িং নিয়ে, অর্থাৎ উত্তোলনের ওপর সুদ নিয়ে। তো এখন আমরা আলোচনা করব ইন্টারেস্ট অন ড্রয়িং বা উত্তোলনের ওপর সুদ নিয়ে। এখন এই উত্তোলনের ওপর সুদ কাকে বলে আর এই উত্তোলনের ওপর সুদ আমরা কিভাবে গণনা করব। তো প্রথমে বলি, যদি কোনো অংশীদার কারবার থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলে নেয় তাকে আমরা বলি উত্তোলন। এখন অংশীদাররা কারবার থেকে যদি টাকা তুলে নেয় এবং তাদেরকে সেই তুলে নেওয়া টাকার ওপর যদি কোনো সুদ দিতে হয় তখন তাকে বলা হয় উত্তোলনের ওপর সুদ বা ইন্টারেস্ট অন ড্রয়িংস। এখন এই ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদেরকে কী কী বিষয় বিবেচনা করতে হবে সেটা আমি এক এক করে তোমাদেরকে বলছি। 1 নম্বর, ইন্টারেস্ট অন ড্রয়িং তো কারবারের আয় হিসাবে গণ্য করা হয়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে। কি পড়তে পারে পরীক্ষায়, যে ইন্টারেস্ট অন ড্রয়িংকে কি হিসাবে গণ্য করা হয়। 1 দিয়ে দিল আয়, 2 দিয়ে দিল ব্যয়, 3 দিয়ে দিল সম্পত্তি, 4 দিয়ে দিল দায়। তোমাদের উত্তর কিন্তু লিখতে হবে ইন্টারেস্ট অন ড্রয়িংকে অংশীদারি কারবারের আয় হিসাবে গণ্য করা হয়। এটা কিন্তু 1 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 2 নম্বর, চুক্তিপত্র যদি না থাকে, চুক্তিপত্র না থাকলে গণনা করা হয় না, গণনা করা হয় না। যে অংশীদারদের মধ্যে যদি কোনো চুক্তিপত্র না থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং অঙ্কে দেওয়ার দরকার নেই। 3 নম্বর, চুক্তিপত্র থাকলে তবেই গণনা করা হবে, তাহলে এই 3টে বিষয় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে উত্তোলনের ওপর সুদ আমাদের আয় হিসাবে গণ্য করা হয়। চুক্তিপত্র না থাকলে ইন্টারেস্ট অন ড্রয়িং দেওয়ার কোনো দরকার নেই, ইন্টারেস্ট অন ড্রয়িং অঙ্কেতে আসবেই না। যদি চুক্তিপত্র থাকে তবেই হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং অঙ্কেতে আমরা দেবো। এখন প্রশ্ন হলো, এই ইন্টারেস্ট অন ড্রয়িং যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দিই সেটার জার্নাল কি হবে, এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যদি আমরা সেটাকে স্থানান্তর করি তাহলে সেক্ষেত্রে জার্নাল আমাদের কি হবে। 4 নম্বর, জার্নাল। তাহলে 1 নম্বর, যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা
ইন্টারেস্ট অন ড্রয়িংকে দিতে চাই। তাহলে আমাদের জার্নাল কি হবে? ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। 2, যদি আমরা এই ইন্টারেস্ট অন ড্রয়িংকে ক্যাপিটাল অথবা কারেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নাল কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অথবা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বাইরের দিকে দেখাবো এবং পার্টনার্স ক্যাপিটাল অথবা কারেন্ট অ্যাকাউন্টের 2 এর দিকে আমরা অর্থাৎ ডেবিট দিকে আমরা দেখাবো। তাহলে এই হয়ে গেল স্থানান্তরের নিয়ম। এখন ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেশন করার সময় আমাদের দুটো কন্ডিশন আসতে পারে। প্রথম কন্ডিশন আমাদের এমন আসতে পারে যেখানে তারিখ দেয়া থাকবে এবং এমন কন্ডিশন আসতে পারে যেখানে কোনো তারিখ দেয়া থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেট করব? তো প্রথমেই বলি, ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্ষেত্রে আমাদের 2 রকম সমস্যার সম্মুখীন হতে হয়। 1 নম্বর, যেখানে উত্তোলনের তারিখ দেওয়া থাকবে না, আর 2 নম্বর সমস্যা, যেখানে উত্তোলনের তারিখ দেওয়া থাকবে। এক্ষেত্রে আমরা এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংকে ক্যালকুলেট করব। এখন ধরে নিই ইন্টারেস্ট অন ড্রয়িং 10%, অর্থাৎ কেউ যদি কারবার থেকে অর্থ উত্তোলন করে তাকে বছরে 10% সুদ প্রদান করতে হয়। এখন দেখা গেল এ কারবার থেকে 20,000 টাকা উত্তোলন করেছে এবং বি কারবার থেকে 10,000 টাকা উত্তোলন করেছে। কোনো তারিখ দেয়া নেই যে জানুয়ারি মাসে উত্তোলন করেছে কি ফেব্রুয়ারি মাসে উত্তোলন করেছে কি অক্টোবর মাসে উত্তোলন করেছে। এক্ষেত্রে আমরা কি করব? সুদ গণনার ক্ষেত্রে আমরা 6 মাসের জন্য গণনা করব বা 6 মাসকে আমরা বিবেচনা করব। তাহলে 20,000 টাকা 10% 2,000 টাকা এবং তার অর্ধেক অর্থাৎ 1,000 টাকা তাকে ইন্টারেস্ট অন ড্রয়িং হিসাবে দিতে হবে এবং বিয়ের ক্ষেত্রে কত পাবে? 10,000 গুণিতক 10% গুণিতক 6/12 সমান কত হচ্ছে? 500 টাকা। তাহলে এখান থেকে আমরা রুলটা কি জানলাম? যদি উত্তোলনের তারিখ দেয়া না থাকে তাহলে আমরা 6 মাসের জন্য সুদ গণনা করব। তাহলে রুলটা লিখছি, 6 মাসের জন্য সুদ গণনা হবে। এখন 2 নম্বর কন্ডিশন, যদি দেখা যায় যে উত্তোলনের তারিখ দেয়া নেই, উত্তোলনের তারিখ দেয়া আছে, তাহলে আমরা কি করব? সেই তারিখ ধরে সুদ গণনা করব। তাহলে এক্ষেত্রেও একটা এক্সাম্পল নিয়ে নিই, এ আর বি। এ তুলেছে 20,000 টাকা আর বি উত্তোলন করেছে 10,000 টাকা। এখন এর তারিখ দেয়া রয়েছে কি, যে এ উত্তোলন করেছে 1 এপ্রিল 2024 আর বি উত্তোলন করেছে 1 জুলাই 2024। তাহলে এখন অঙ্ক যদি আমরা করি 31/12/2024 পর্যন্ত, এটাকে আমরা অ্যাকাউন্টিং ইয়ার ধরে যদি আমরা অঙ্ক করি, তাহলে এ 3 মাস পর অর্থাৎ 4 মাস বা এপ্রিল মাসের প্রথমেই উত্তোলন করেছে আর বি 6 মাস শেষে সপ্তম মাসের প্রথমেই অর্থ উত্তোলন করেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? সময় গণনা করব যে এর ক্ষেত্রে 20,000 টাকা 10% এবং 3 মাস পর যেহেতু উত্তোলন করেছে তাহলে 9 মাসের জন্য সুদ দিতে হবে, আর বি যেহেতু 6 মাস পর উত্তোলন করেছে তাহলে 6 মাসের জন্য তাকে সুদ গণনা করতে হবে বা বিকে ইন্টারেস্ট অন ড্রয়িং হিসাবে কারবারকে প্রদান করতে হবে। তাহলে আমরা দুটো জিনিস কি বুঝলাম, যে যদি উত্তোলনের তারিখ দেয়া না থাকে তাহলে 6 মাসের জন্য আমরা সুদ গণনা করব, আর যদি উত্তোলনের তারিখ দেয়া থাকে তাহলে সেই তারিখ ধরে আমরা কত মাসের সুদ গণনা করতে হবে সেটা বিবেচনা করে ইন্টারেস্ট অন ড্রয়িং আমরা ক্যালকুলেট করব। এবার আমরা আলোচনা করব
ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ক্ষেত্রে বেশ কিছু ভাইটাল টপিক কিন্তু অঙ্কে দেয়া থাকতে পারে। যে টপিকগুলো হলো, যদি প্রতি মাসের শুরুতে কেউ সমপরিমাণ অর্থ উত্তোলন করে সেক্ষেত্রে আমরা কিভাবে সুদ গণনা করব। যদি প্রতি মাসের শেষে কেউ সমপরিমাণ অর্থ উত্তোলন করে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সুদ গণনা করব, বা প্রতি মাসের মাঝে কেউ যদি অর্থ উত্তোলন করে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সুদ গণনা করব। তো রুলটা আমি প্রথমে বলে দিই কিভাবে এই রুলটা ক্যালকুলেট করা হয় বা কিভাবে এই রুলটা এসেছে, তারপরে আমি সেটা বুঝিয়ে দেব। প্রথমে 1 নম্বর বলে দিই, প্রতি মাসের শুরুতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে 6.5 মাসের জন্য 6×1=2 মাসের জন্য সুদ গণনা করা হয়। 6.5 মাসের জন্য সুদ গণনা করা হয়। যদি দেখা যায় 2 নম্বর, প্রতি মাসের মাঝে সমপরিমাণ অর্থ উত্তোলন করা হয় তাহলে 6 মাসের জন্য সুদ গণনা করা হয়। 6 মাসের জন্য সুদ গণনা করা হয়। আর 3 নম্বর, প্রতি মাসের শেষে অর্থ উত্তোলন করলে সেক্ষেত্রে 5.5 মাসের সুদ গণনা করা হয়। এই 3টে টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই 3টে টপিক থেকে পরীক্ষায় কিন্তু 2টো কোশ্চেন আসতে পারে এবং অঙ্ক ক্যালকুলেট করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই 3টে রুল কি? যদি কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে অর্থ উত্তোলন করে তাহলে তাকে 6.5 মাসের জন্য সুদ দিতে হবে। প্রতি মাসের শেষে যদি কেউ অর্থ উত্তোলন করে তাহলে তাকে 5.5 মাসের সুদ দিতে হবে। আর যদি কেউ প্রতি মাসের মাঝে অর্থ উত্তোলন করে তাহলে তাকে 6 মাসের সুদ গণনা করতে হবে। একটা আমরা এক্সাম্পল নিয়ে নেব, এরপর আমরা দেখে নেব যে এই রুলটা কোথা থেকে আসছে। এই 6.5 মাস, 5.5 মাস, 6 মাস এই বিষয়টা আসছে কোথা থেকে, এই জিনিসটা আমরা বুঝে নেব। তো প্রথমেই একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরা যাক এ প্রতি মাসের শুরুতে 500 টাকা করে অর্থ উত্তোলন করে, বি প্রতি মাসের মাঝে 400 টাকা করে অর্থ উত্তোলন করে, আর সি প্রতি মাসের শেষে 300 টাকা করে অর্থ উত্তোলন করে। সুদের হার 10%, ইন্টারেস্ট অন ড্রয়িং 10%। তাহলে আমরা কিভাবে সুদ গণনা করব, যে এ প্রতি মাসে 500 টাকা করে অর্থ উত্তোলন করছে, এক্ষেত্রে আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে বছরে আমাদের 6000 টাকা অর্থ উত্তোলন করেছে। এর ক্ষেত্রে আমরা কি করব, 10% অর্থাৎ 10/100 গুণিতক 6.5 মাসের 6.5/12। যেহেতু বি প্রতি মাসের মাঝে অর্থ উত্তোলন করেছে তাহলে 400 গুণিতক 12, বছরে সে 4800 টাকা তুলেছে, তারও 10% 10/100, কিন্তু সেক্ষেত্রে 6 মাসের সুদ গণনা করতে হবে 6/12। আর সি যেহেতু প্রতি মাসের শেষে 300 টাকা করে তুলেছে তাই তার টোটাল অর্থ উত্তোলন হয়েছে 300 × 12 অর্থাৎ 3600 টাকা টোটাল বছরে, এবং তার 10% তাকে ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হবে 10/100, কিন্তু তার 5.5 মাসের সুদ গণনা করা হবে 5.5/12। এখন এই যে লাস্টে 6.5 মাস, 6 মাস এবং 5.5 মাস এটা কোথা থেকে আসছে এটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়টা আমরা বুঝিয়ে দেবো। আর এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, এ বি সি যেরকম অঙ্ক দেখালাম সেম টু সেম অঙ্ক পরীক্ষায় আসবে এবং এটা 100% আসবেই। তো এবারে যেটা আমরা আলোচনা করব, এই 6.5 মাস, 5.5 মাস এবং 6 মাস কোথা থেকে আসে। তো প্রথমেই আমরা বলি, এর ক্ষেত্রে বলি, যদি কেউ প্রতি মাসের প্রথমে অর্থ উত্তোলন করে, দেখা গেল প্রথম মাসে অর্থ উত্তোলন করেছে 500 টাকা, তাকে 10% সুদ দিতে হচ্ছে, তাহলে কত মাসের সুদ দিতে হবে, তাকে 12 মাসের সুদ দিতে হবে। এবার যে ফেব্রুয়ারি মাসে যে অর্থ উত্তোলন করবে তাকেও কি করতে হবে, 10% সুদ দিতে হবে
কিন্তু 11 মাসের সুদ দিতে হবে। এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত দেখা যাবে শেষ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুতে যে টাকাটা তোলা হয়েছে 500 টাকা, তার 10% আমাদেরকে সুদ গণনা করতে হবে, কিন্তু সেটা হবে 1/12। তাহলে এখান থেকে আমরা কমন কি পাচ্ছি, 500 টাকা তো প্রতি মাসেই তোলা হচ্ছে, 10% সুদের হার 10/100, কিন্তু আমাদের সময়টা আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথমে হয়েছে 12/12, তারপরে হয়েছে 11/12, তারপরে হবে আমাদের 10/12, এইভাবে শেষ পর্যন্ত যেতে যেতে আমাদের ডিসেম্বর মাসে হবে 1/12। এখন এটাকে যদি আমরা কমন করি তাহলে 500 × 10/100 গুণিতক 12 যদি লসাগু করি তাহলে 12 থেকে 1 পর্যন্ত যোগ করলে আমাদের হবে 78। এই 500 গুণিতক 10/100, এই 78কে 12 দিয়ে ভাগ করলে হয়ে যায় আমাদের 6.5 মাস বা 6.5 আমাদের আসে। এখান থেকেই আমাদের আসছে 6.5। এখন তোমাদের মনে হতে পারে যে এই ক্যালকুলেশনের সাথে তো মিলল না, এই ক্যালকুলেশনে কি আছে, 500 গুণিতক 12 গুণিতক 10/100 গুণিতক 6.5/12, কিন্তু এখানে আছে 500 গুণিতক 10/100 গুণিতক 6.5। তাহলে এটাকে যদি আমরা কি করি, 500-র সাথে 12 আমরা গুণ করে দিই 10/100, তাহলে এখানে আমরা 6.5কে কী করব, আবার 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক জায়গায় 12 দিয়ে গুণ করা হলো, এক জায়গায় 12 দিয়ে ভাগ করা হলো। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই এর যে ইন্টারেস্ট অন ড্রয়িং আমরা প্রথমেই ক্যালকুলেট করেছিলাম সেই রুলে বা সেই ফরম্যাটে চলে এলো, অর্থাৎ 500 × 12 গুণিতক 10/100 গুণিতক 6.5/12। এইভাবে আমরা 6.5 মাস পেয়ে থাকি, অর্থাৎ প্রতি মাসের শুরুতে অর্থ উত্তোলন করলে আমরা সেখান থেকে 6.5 মাস পেয়ে যাব এবং কোনো অংশীদারকেই 6.5 মাসের জন্য সুদ গণনা করতে হবে। এবার যদি আমরা বলি যে প্রতি মাসের শেষে যদি কেউ অর্থ উত্তোলন করে, এক্ষেত্রে কি হবে, প্রতি মাসের শেষে যদি কেউ অর্থ উত্তোলন করে, যেমন সি এখানে প্রতি মাসের শেষে অর্থ উত্তোলন করেছে, তাহলে সি এর ক্ষেত্রে কি হচ্ছে, জানুয়ারি মাসের শেষে যে টাকাটা তুলেছে তার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 11 মাসের সুদ গণনা করতে হবে। অর্থাৎ জানুয়ারি মাসের তো আর সুদ গণনা হবে না, জানুয়ারি মাসের যেহেতু শেষে তুলেছে তাই বাকি 11 মাসের সুদটাকে দিতে হবে। এরপরে আমাদের কি হবে, ফেব্রুয়ারি মাসের শেষে যে টাকাটা তুলেছে সেখানে তাকে 10 মাসে সুদ দিতে হবে। এইভাবে শেষ পর্যন্ত চলতে চলতে ডিসেম্বর মাসে যে টাকাটা সে তুলবে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষে, তাকে কিন্তু কোনো মাসে সুদ দিতে হবে না, অর্থাৎ লাস্টে 0/12 হবে। তাহলে এখান থেকে আমরা কি কমন পেয়ে গেলাম, 300 টাকা প্রতি মাসে তোলা হচ্ছে, 10/100 তো রয়েইছে, তার সাথে আমাদের যোগ হচ্ছে 11/12, তারপরে যোগ হচ্ছে 10/12, তারপরে যোগ হবে 9/12, এইভাবে শেষ পর্যন্ত আমাদের হচ্ছে 0/12 বা 0/12। তাহলে আমরা 300 তো রইল, 10/100 আমাদের রয়েছে, এবং এটা যদি 12 আমরা লসাগু করি ওপরে আমাদের হয়ে যাবে 66। এই 12কে যদি আমরা 66কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে, তাহলে আমাদের হবে 5.5, অর্থাৎ 5.5 মাস। এই 5.5 মাস প্রতি মাসের শেষে উত্তোলন করলে এইভাবে আমাদের 5.5 মাস পাওয়া যায় এবং 5.5 মাসের জন্য আমরা সুদ গণনা করি। এখন মনে হতে পারে যে এই ফরম্যাটটা তো আমাদের সি এর সাথে মিলছে না, অবশ্যই মিলে যাবে। এক্ষেত্রে আমরা 300-র সাথে 12 যেমন এখানে গুণ করব, তেমনই 10/100 এবং 5.5 মাসের নিচে আমরা 12 দেবো। তাহলে এখানে এক জায়গায় 12 দিয়ে গুণ হলো, এক জায়গায় 12 দিয়ে ভাগ হলো, এবং এটা কিন্তু আমাদের ফরম্যাটের সঙ্গে মিলে গেল। তাহলে আমরা প্রতি মাসের শুরুতে পেলাম 6.5 মাস, প্রতি মাসের শেষে পেলাম 5.5 মাস। এখন মাঝে তুললে 6 মাস কোথা থেকে আসছে, এটা প্রতি মাসের শুরুতে এবং প্রতি মাসের শেষে উত্তোলন করলে যে মাসের গণনা করতে হয় তার অ্যাভারেজ করা রয়েছে। তাহলে অ্যাভারেজ কিভাবে করবো, আমরা 6.5 মাস যোগ 5.5 মাস, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হয়ে যাবে কত, 12/2, টোটাল 6 মাস। অর্থাৎ প্রতি মাসের মাঝে যদি অর্থ উত্তোলন করা হয় তাহলে 6 মাসের জন্য সুদ গণনা করতে হয়। আজকের জন্য এতটাই। নেক্সট টপিকে আমরা আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করে বা ফেসবুকে দেখলে ফেসবুকটা লাইক করে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।